এই মুভির শুরুতেই আমরা দেখি ড্যানি ও সানকে। কিছু প্রশ্ন উত্তরের পর তাকে জেল থেকে জামিনে মুক্ত দেওয়া হয়। ড্যানি 4 বছর ধরে জেলে ছিল, একটা চুরির শাস্তি ভোগ করছিল। জেল থেকে বেরিয়ে ড্যানি চলে যায় নিউ জার্সির এক ক্যাসিনোতে। সেখানে তার দেখা হয় এক লোকের সঙ্গে, যে প্রথম দেখাতেই নিজেকে পরিচয় দেয় রিমোট নামে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ড্যানি বুঝতে পারে এই লোক আসলে তার পুরনো বন্ধু রাষ্টি রায়ান। রাষ্টি নাম বদলে ওই ক্যাসিনোতে চাকরি করছিল। ড্যানি তাকে জিজ্ঞেস করে তার সাম্প্রতিক জীবন কেমন চলছে। রাষ্টি জানায় এখন সে বড় বড় সেলিব্রিটিদের জুয়া খেলতে শেখায়, আর এইভাবেই নিজের সময় কাটাচ্ছে। এদিকে জামিনে মুক্তি পাওয়ার সময় ড্যানিকে কিছু কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল সে কোনোভাবেই আর অপরাধে জড়াতে পারবে না এবং রাজ্য ছেড়ে যেতে পারবে না। অপরাধ করলো কি না সেটা আলাদা কথা, কিন্তু রাষ্ট্রের সঙ্গে দেখা করতে সে ঠিক রাজ্য ছেড়ে ক্যালিফোর্নিয়াতে চলে যায়। এখন আমাদের পরিচয় হয় মুভির আর এক নায়কের সঙ্গে, যার চরিত্রে অভিনয় করেছে ব্র্যাড পিট। পুরো মুভি জুড়ে যাকে আপনাদের কিছু না কিছু খেতে দেখবেন। সে মানুষদের জুয়ার কৌশল শেখায় আর নিজের মতো করে জীবন উপভোগ করে। রাষ্ট্রী যখন ড্যানির সঙ্গে দেখা করতে আসে, তখন অন্যদের প্রশ্নের উত্তরে সে বলে আগে সে কিছু বড় বড় জালিয়াতির তদন্তে জড়িয়ে পড়েছিল, আর সেই কারণেই তার জেল হয়েছিল। ড্যানি আর রাষ্ট্রের কথোপকথন থেকেই আমরা বুঝে যাই এরা দুজনই অপরাধের অর্থাৎ ক্রাইম পার্টনার, কিন্তু এদের কাজ করার স্টাইল একেবারেই আলাদা। তবুও লক্ষ্য এক হওয়ায় এরা আবার একসঙ্গে কাজ করতে রাজি হয়। এরপর ড্যানি আর তার দল কিছু বলিউড ও হলিউড তারকাকে একটা ছোট্ট ডেমো দেখায়। পরের দৃশ্যে ড্যানি তার মাস্টার প্ল্যান প্রকাশ করে। সে জানায় তার লক্ষ্য হলো লাস ভেগাসের 3টি শহরে সবচেয়ে বড় ক্যাসিনোতে লুট করা। এই 3টি ক্যাসিনোর নাম হলো বেলাজিও, এমজিএম গ্র্যান্ড আর মিরাজ। সবচেয়ে বড় ব্যাপার হলো এই 3টি ক্যাসিনোর সব টাকা রাখা থাকে একটাই বিশাল ভূগর্ভস্থ ভল্টে, যেটা কোনো সাধারণ সিন্দুক নয়, একবারে দুর্গের মতো সুরক্ষিত। এই ভল্টটি রয়েছে বেলাজিও ক্যাসিনোর নিচে, কারণ এই 3টি ক্যাসিনোর মালিক একজনই, যার নাম টেরি বেনেডিক্ট। টেরি বেনেডিক্ট কোনো সাধারণ ব্যবসায়ী নয়, সে একজন ভয়ঙ্কর গ্যাংস্টারের মতো ক্ষমতাবান। ড্যানি বলে এত বড় একটা ডাকাতির জন্য তাদের কমপক্ষে 1 ডজন দক্ষ লোকের দরকার, যারা সবাই আলাদা আলাদা কাজে এক্সপার্ট। এরপর ড্যানি আর রাষ্ট্রী একজন সিকিউরিটি গার্ডের কাছ থেকে ভল্টের ম্যাপের একটা কপি জোগাড় করে। তবে শুরুতে কেউ ড্যানির আসল উদ্দেশ্য বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে সবাইকে তার প্ল্যানে রাজি করিয়ে ফেলে। এরপর তারা যায় তাদের প্ল্যানের স্পন্সর খুঁজতে, ড্যানির পুরনো বন্ধু একজন সাবেক ক্যাসিনো মালিকের কাছে। প্রথমে সে লোক রাজি হতে চায় না। সে বলে লাস ভেগাসের ক্যাসিনো লুট করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। সেখানে সিকিউরিটি আর টেকনোলজি এত শক্তিশালী যে সেটা প্রায় অসম্ভব। সে আরও জানায় ড্যানির কাছে তার একটা পুরনো ঋণ আছে ঠিকই, কিন্তু তবুও সে এই ঝুঁকিতে যেতে চায় না। কিন্তু সবকিছু বদলে যায় যখন সে জানতে পারে যে 3টা ক্যাসিনো লুট করার প্ল্যান করা হচ্ছে সেগুলোর মালিক টেরি বেনেডিক্ট। এই নাম শুনি সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ টেরির জন্যই তার ক্যাসিনো বন্ধ হয়ে গিয়েছিল। সে জানায় টেরি তার ক্যাসিনো কেড়ে নিয়েছে, আর পরের মাসেই সেই বিল্ডিং ভেঙে নতুন একটা বিশাল প্রজেক্ট বানাতে চলেছে। এইভাবেই শুরু হয় মিশনের প্রথম ধাপ, টিম তৈরি করা। মাস্টার মাইন্ড ড্যানি, তার ডান হাত রাষ্ট্রী, এদের আমরা আগেই চিনে নিয়েছি। এরপর দলে যোগ দেয় ড্যানির এক পুরনো বন্ধু, যার সঙ্গে মুভির শুরুতেই আমাদের পরিচয় হয়েছিল। সে তার আগের চাকরি ছেড়ে লাস ভেগাসে চলে আসে আর টেরির ক্যাসিনোতেই চাকরি নিতে শুরু করে, যাতে সে ভেতর থেকে সব রুটিন নজর রাখতে পারে। এরপর দলে নেওয়া হয় যমজ 2 ভাই, একজন অসাধারণ ড্রাইভার আর একজন ট্রাক ও ভারী যন্ত্র চালানোর এক্সপার্ট। এইভাবেই ধীরে ধীরে লাইন ধরে একের পর এক সদস্য ড্যানির দলে যোগ দিতে থাকে। এবার আমাদের পরিচয় হয় লিভিংস্টন ডেলের সঙ্গে। তাদের দলের সব ইলেকট্রনিক কাজের দায়িত্ব এই লিভিংস্টনের ওপর। সে সাধারণত এসবিআই এর জন্য ফ্রিল্যান্স কাজ করে, কিন্তু বন্ধুদের চোখে তার তেমন কোনো ইজ্জত নেই। সে একটু তোতলায়, সবসময় নার্ভাস থাকে, কিন্তু বিশ্বাস করুন নিজের কাজে সে ভয়ঙ্কর রকমের ট্যালেন্টেড। এরপর এন্ট্রি হয় আর এক গুরুত্বপূর্ণ চরিত্রের, একজন এক্সপার্ট ব্লাস্টার, যার কাজ হলো বিস্ফোরণ ঘটিয়ে তিজোরি ভেঙে ফেলা। এই লোকটা এতটাই নির্লজ্জ যে নিজের বোকা বন্ধুদের নিয়ে দিনে দুপুরে একটি সিন্দুক ভাঙতে বসে পড়ে। আর বোকা যদি 27 জন হয় তাহলে ধরা পড়াটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রী বুদ্ধি খাটিয়ে পুলিশকে বোকা বানিয়ে তাকে তাদের হাত থেকে বের করে আনে। তবে পালাতে পালাতেও 1 সেকেন্ডের মধ্যে পুলিশের একটা গাড়ি উড়িয়ে দেয় সে। অস্ত্র সামলানো আর বাকি কৌশল সবই এখন সরকারের নজরে। এরপর আমরা চলে যাই সার্কাস অফ স্যান্ডসে।
চিন্তার কিছু নেই, এই দলে কোনো ক্লাউন নেই, কিন্তু এখানে আমরা পাই এক আশ্চর্য মানুষকে, একজন ছোটোখাটো চাইনিজ লোক যে মাখনের মতো দেওয়াল বেয়ে উঠতে পারে। সে এতটাই ফ্লেক্সিবল যে একদম ছোট জায়গাতে অনায়াসে ঢুকে যেতে পারে। এই কারণেই ড্যানি তার নাম দেয় গ্রিসম্যান। এরপর রাশটি পৌঁছে যায় সেন্ট পিটসবার্গে, যেখানে কুকুরের রেস চলাকালীন সে দলের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে দেখা করে। এই মানুষগুলো সাধারণত এসব কাজ থেকে রিটায়ার হয়ে গেছে, কিন্তু এই মিশনের জন্য তাদের দক্ষতা ভীষণ দরকার ছিল। অন্যদিকে আমরা দেখি শিকাগোতে একজন পকেটমার, যে মেট্রোর ভিড় চোখের পলকেই একজন লোকের পকেট সাফ করে দেয়। কিন্তু ড্যানি হাঁটতে হাঁটতেই তার পকেট থেকে জিনিস বের করে নেয়, আর উল্টো করে তার পকেটে রেখে যায় একটা কাগজ, যেখানে লেখা আছে একটা রেস্টুরেন্টের ঠিকানা। আসলে এই পকেটমারের বাবা ড্যানির পুরনো বন্ধু। এই কারণেই সে সুইডেনের অফার ফিরিয়ে দিয়ে ড্যানির প্রস্তাবে রাজি হয়ে যায়, এবং অবশেষে লাস ভেগাসের ঝলমলে আলোয় আমরা পুরো দলটাকে একসঙ্গে দেখি। ড্যানি সবাইকে স্বাগত জানায়, আর শেষবারের মতো সবাইকে সতর্ক করে বলে, এই কাজ যতটা লাভজনক ঠিক ততটাই ভয়ঙ্কর, যে কেউ চাইলে এখনই সরে যেতে পারে, কেউ সরে যায় না। এরপর ড্যানি সবাইকে নিয়ে একটা প্রাইভেট প্লেনে ওঠে এবং তাদের পুরো প্ল্যান বুঝিয়ে বলে। সে জানায় মিরাজ, বেলাজিও আর এমজিএম গ্র্যান্ড ক্যাসিনো লাস ভেগাসের সবচেয়ে লাভজনক ক্যাসিনো। এই ক্যাসিনোগুলোর টাকা রাখা থাকে একটা বিশাল তিজোরিতে, যেটা মাটির প্রায় 200 ফুট নিচে, আর সেখানেই তারা ডাকাতি করতে যাচ্ছে। এই জায়গার সিকিউরিটি সিস্টেম এতটাই শক্তিশালী যে একটা নিউক্লিয়ার মিসাইল ফ্যাসিলিটিরও সঙ্গে পাল্লা দিতে পারে। প্রথমে ঢুকতে হবে ক্যাসিনোর ভেতরে, তারপরে পার হতে হবে 2টো দরজা, যেগুলো খোলে আলাদা আলাদা 6 ডিজিট কোডে। এই কোড প্রতি 12 ঘন্টা অন্তর বদলে যায়। এই দরজার আগে আছে একটা লিফট, যেটা শুধু ফিঙ্গারপ্রিন্ট আর ভয়েস রিকগনিশনে কাজ করে। এগুলো নকল করা প্রায় অসম্ভব। এতেই শেষ নয়, লিফটের শ্যাফটের চারপাশে মোশন ডিটেক্টর আর লেজার লাইট, মানে হাতে করে কিছু করার চেষ্টা করলেই পুরো সিস্টেম লক হয়ে যাবে আর ধরা পড়া নিশ্চিত। আর যদি কোনোভাবে এসব পার হয়েও যায়, তাহলে নিচে অপেক্ষা করছে মেশিন গান হাতে সশস্ত্র গার্ডরা। এমনকি মাটির নিচে সেন্সার থাকার কারণে সুড়ঙ্গ খোঁড়াও অসম্ভব। এটা মানুষের বানানো সবচেয়ে ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম। সব শুনে পুরো টিমের কপালে ঘাম ছুটে যায়। কিন্তু তখনই ড্যানি বলে, এবার আসল কথাটা শোনা যাক। সে জানায় ক্যাসিনোর নিয়ম অনুযায়ী ভেতরে যত চিপস থাকে প্রায় ততটাই ক্যাশ মজুদ থাকতে হয়, মানে তাদের কাছে আগে থেকেই থাকবে প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলার, আর পিক টাইমে সেটা পৌঁছাতে পারে 80 থেকে 90 মিলিয়ন ডলার পর্যন্ত। এবং ঠিক এই টাকাটাই তারা চুরি করতে চলেছে। ততক্ষণে সে টাকার পরিমাণ পৌঁছাবে প্রায় 150 মিলিয়ন ডলার, আর এই পুরো টাকারই সমান ভাগ পাবে টিমের সবাই। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে সল। সে বলে, ধরলাম তোমরা ক্যামেরা এড়িয়ে দরজা পার হলে, লিফট দিয়ে নিচে নামলে, গার্ডদের সামনে টাকা চুরি করে নিলে, কিন্তু তারপর ক্যাসিনোর সব লোক কি হাত গুটিয়ে বসে থাকবে? ওরা কি তোমাদের আরামসে টাকা নিয়ে বেরিয়ে যেতে দেবে? এই প্রশ্নের উত্তরে ডানে একটু হেসে বলে, হ্যাঁ, কেউ ওদের আটকাবে না। এরপর প্ল্যানিং শেষ হয় আর শুরু হয় এক্সিকিউশন ফেজ। প্রথম ধাপে টিমের অর্ধেক লোককে লাগানো হয় ক্যাসিনোর নজরদারিতে। উদ্দেশ্য একটাই, ক্যাসিনোর প্রতিটা খুঁটিনাটি তথ্য জোগাড় করা, যেমন ভোল্টের ডিটেলস, গার্ডদের শিফট, আর যেসব মানুষ কোনো না কোনোভাবে সিকিউরিটির সঙ্গে যুক্ত। ড্যানি নির্দেশ দেয়, যত রকম ইনফরমেশন পাওয়া যায় সব চাই। ক্যাসিনোর ভেতরে যাদের সিকিউরিটি গার্ড আছে তারা কারা কোথায় থাকে, তাদের রিলেশনশিপ স্ট্যাটাস কি, এমনকি তারা কোন ব্র্যান্ডের কপি খায়, সব কিছু। আমরা দেখি ফ্রাঙ্ক খুব চালাকির সঙ্গে এইসব প্রশ্ন আর তথ্য সংগ্রহ করছে। আর এর আসল কারণ একটাই, ক্যাসিনোর ভেতরে প্রতিটা মেশিন আর প্রতিটা পথ যেন টিমের সবার মুখস্থ হয়ে যায়। কারণ ক্যাসিনোয় আসলে একটা ভুলভুলাইয়া। ভেতরে ঢুকলে সময়ের কোনো হিসাব থাকে না। এইভাবেই মানুষকে ঘন্টার পর ঘন্টা ক্যাসিনোর ভেতরে আটকে রাখা হয়। এই কারণেই ড্যানি চাই চুরির পর যেন কারোরই বেরোতে সমস্যা না হয়। সবাইকে আগে থেকেই জানতে হবে সবচেয়ে সহজ এক্সিট ডোর কোনটা। এরপর আসে দ্বিতীয় কাজ, বিদ্যুৎ ব্যবস্থা। এই দায়িত্ব পায় বাসার। প্ল্যান অনুযায়ী যেদিন চুরি হবে সেদিন রাতে পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে, এতে মানুষের নজর অন্যদিকে যাবে। এই কাজের জন্য ক্যাসিনোর সামনে রাস্তার নিচে থাকা মেন পাওয়ারের লাইনের কাছে পৌঁছাতে হয়, যেখানে শহরের ইলেকট্রিক কানেকশনের তারগুলো থাকে। তৃতীয় কাজ, নজরদারি ও সিসিটিভি। ক্যাসিনোর প্রতিটা মুহূর্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হয়, তাই সিকিউরিটি টিমের ওপর নজর রাখা ভীষণ জরুরি। এই দায়িত্ব সামলায় লিভিংস্টন। টেরি বেনেডিক্টের নিজের 2জন টেকনিশিয়ান থাকে, যারা পুরো সিকিউরিটি সিস্টেম দেখাশোনা করে। রাশটি চালাকি করে এই 2জনের একজনের সিকিউরিটি গার্ডকে একটা অজুহাতে প্রেসিডেন্টের অনুমতিতে 1 ঘন্টার জন্য বাইরে পাঠিয়ে দেয়।
এই ফাঁকে ছদ্মবেশে একজন ক্যাসিনোর ভেতর ঢুকে নাটক করে ঝগড়া শুরু করে। কথার মাঝেই সে ইচ্ছাকৃতভাবে একটা বড় গোলমাল তৈরি করে, যার ফলে সিকিউরিটির পুরো মনোযোগ সিসিটিভি স্ক্রিনের দিকে চলে যায়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় লিভিংস্টন। সে ওই সিকিউরিটি কার্ড ব্যবহার করে নিজের হাতে আঁকা ম্যাপ দেখে সরাসরি ঢুকে পড়ে সার্ভার রুমে। ভেতরে ঢুকে সে পুরো সিকিউরিটি সিস্টেমে অ্যাক্সেস নিয়ে নেয়। সব সিসিটিভি ক্যামেরার লাইভ ফুটেজ এখন ওর নিয়ন্ত্রণে। কিন্তু বেরোবার সময় ঘটে যায় একটা ভুল। তার হাত ঘামে ভিজে যায়, আর যে চিহ্ন দেখে সে সার্ভার রুমে এসেছিল সেটা মুছে যায়। ফলে সে পথ ভুলে ফেলে। অনেকবার ঘুরপাক খাওয়ার পর শেষমেশ সে সেখান থেকে বেরোতে সক্ষম হয়। চতুর্থ কাজ হলো কনস্ট্রাকশন। এই কাজের উদ্দেশ্য হলো বেলাজিও ক্যাসিনোর ভল্টের একদম হুবহু নকল তৈরি করা, যাতে টিম আগে থেকেই চুরির পুরো রিহার্সাল করতে পারে। পঞ্চম কাজ হলো টেরির ইনফরমেশন বের করা। এই দায়িত্ব দেওয়া হয় লাইনাসকে। তার কাজ হলো টেরির খুব কাছাকাছি থাকা আর সুযোগ বুঝে সিকিউরিটি কোড বের করা। এই কাজ সে ঠিক কিভাবে করবে তা আমরা মুভির পরের অংশে দেখতে পাবো। এরপর আসে আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, ট্রান্সপোর্ট। এই কাজের জন্য ফ্রাঙ্ককে পাঠানো হয়। অন্যদিকে একজন বিজনেস টাইকুন উইলিয়াম ব্যানার ওই একই হোটেলে চেক ইন করে। নিচে ক্যাসিনো আর উপরে বিলাসবহুল হোটেল, সবকিছু এক ছাদের নিচে। ক্যাসিনোতে পা রাখাতেই আমরা বুঝে যাই এই মানুষটার পার্সোনালিটি কেমন। সে যেন ঘড়ির কাঁটার মতো চলে, একদম সময় মেপে, এক সেকেন্ডও এদিক ওদিক নয়। সবকিছু সময় মতো চাই তার। ক্যাসিনোর প্রতিটি নড়াচড়া তার কড়া নজরে থাকে। ঠিক রাত 7:01 সে টেরি বেনেডিক্টকে একটা ফাইল পাঠায়, যার মধ্যে থাকে সারাদিনের আয়ের হিসাব আর নতুন সিকিউরিটি কোড। এই সময় লাইনাস আবার মিশনে নামে, কিন্তু টেরির কাছ থেকে কোড বের করা এত সহজ হবে না, এটা সবাই বুঝে যায়। আমরা দেখি টেরির গার্লফ্রেন্ড টেসকে দেখে রাষ্ট্রী ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, কারণ টেস আসলে ড্যানির এক্স ওয়াইফ। এদিকে পুরো টিম ব্যস্ত একটা ভুয়ো গল্প বানাতে, যাতে সবাই বিশ্বাস করে যে ডাকাতির লক্ষ্য নিয়ে কোনো মতভেদ নয়। কারণ যদি শেষমেশ এটা বেছে নিতে হয় টাকা নাকি টেস, তাহলে কি হবে? ড্যানি স্পষ্ট করে বলে এই পরিস্থিতি কখনোই আসবে না। প্ল্যান অনুযায়ী তার দুটোই ছেড়ে দেবে। এরপর সল একটি নতুন কাজ নিয়ে হাজির হয়। সে নিজেকে পরিচয় দেয় ইউরোপের এক বড় অস্ত্র ব্যবসায়ী হিসাবে, আর এক ডিলের কথা বলে। তবে তার সঙ্গে যে কথা বলছে সে সহজে কাউকে বিশ্বাস করে না। অন্যদিকে আমরা জানতে পারি একজন মহিলা যে আগে ওই সিস্টেমে কাজ করত, একটা ছোট্ট চুরির দায়ে তার চাকরি হারিয়েছে। এখান থেকে আন্দাজ করা হয় ভেতরে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে মানুষ একের পর এক চাকরি হারাচ্ছে। এরপর পুরো টিম একটি পুরনো একটা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে। তারা জানে এই বিল্ডিং ভাঙা শুরু হলেই সব লাইন কেটে যাবে। রাতে সবাই একসঙ্গে বসে শেষবারের মতো প্ল্যান ডিসকাস করে। এরপর শুরু হয় ভল্টে ঢোকার প্র্যাকটিস। তাদের প্ল্যান অনুযায়ী একজনকে একটা বাক্সের ভেতরে ঢুকিয়ে ভল্টের মধ্যে পাঠানো হবে। তারপর সে ভেতর থেকে বেরিয়ে একটা ব্যাংকের আলমারি থেকে আরেকটা উল্টো দিক দিয়ে লাফ দেবে। সব ঠিকঠাক চলছিল, ঠিক তখনই আসে খারাপ খবর। খবরটা হলো কনস্ট্রাকশনের কাজ চলাকালীন ভুলবশত সব ব্যাকআপ জেনারেটর উড়িয়ে দেওয়া হয়েছে। মানে এখন আর একসঙ্গে পুরো শহরের বিদ্যুৎ কাটা সম্ভব নয়। এই কথা শুনে পুরো টিম হতভম্ব হয়ে যায়। তাহলে এখন উপায়? ঠিক তখনই একজন জানায় একটা বিশেষ ডিভাইসের কথা। এই ডিভাইসটা একটা বোমার মতো কাজ করে, কিন্তু মানুষের জন্য ক্ষতিকর নয়। এটা কয়েক সেকেন্ডের জন্য পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে। এ থেকে যে রেডিয়েশন বের হয় তা মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, কিন্তু ইলেকট্রিক সিস্টেমকে সাময়িকভাবে অচল করে দেয়। এই ডিভাইসটা রাখা আছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড সায়েন্সে, আর সেটা সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আছে। এখন নতুন প্ল্যান তৈরি হয় ওই ডিভাইস চুরি করার। এই মিশনে যায় ড্যানি, বাসার, লাইনাস আর মলয় ব্রাদার্স। লাইনাস গাড়িতেই থেকে যায়, আর বাকি তিনজন ইনস্টিটিউটের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই শুরু হয় মলয় ব্রাদার্সের সেই চিরচেনা ঝগড়া। অনেকক্ষণ অপেক্ষার পর তাদের ধৈর্য শেষ হয়ে যায়। হঠাৎ একজন গাড়ি থেকে নেমে ইনস্টিটিউটের ভেতরে ঢুকে অন্য দরজা দিয়ে ডিভাইস নিয়ে দৌড়ে ফিরে আসে। সবাই দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে তারা নজরে পড়ে গেছে। শেষমেশ কোনো মতে তারা পরিস্থিতি সামলে নেয়। তবে এর ফলে একটা ভয়ঙ্কর তথ্য সামনে আসে। ড্যানির ক্রিমিনাল রেকর্ড এখন প্রকাশ হয়ে গেছে। টেরি জানতে পারে ড্যানি আর তার গার্লফ্রেন্ডের সম্পর্ক ছিল। এই কারণেই ড্যানিকে সবসময় নজরে রাখা হচ্ছিল। আর এটাই কারণ ড্যানি নিজে কখনো ক্যাসিনোর ভেতরে ঢুকতে পারছিল না। এই ঘটনার পরেই ড্যানি সিদ্ধান্ত নেয় তাকে টিম থেকে বের করে দেওয়া হবে, কারণ তার জন্য সবাই বিপদের মুখে পড়ছিল। এখন ভল্ট খোলার দায়িত্ব ড্যানি নিজে না নিয়ে লাইনাসের হাতে তুলে দেয়। লাইনাসকে পুরোপুরি প্রস্তুত করা হয়, কারণ আজ সে যাবে গেমিং কমিশন অফিসার সেজে। স্বাভাবিকভাবেই লাইনাস ভীষণ নার্ভাস।
অন্যদিকে সলও টেনশনে থাকে, কারণ আজই তাকে টেরির ভল্টে রাখা একটা গুরুত্বপূর্ণ নেকলেস রিপ্লিকা ডেলিভারি দিতে হবে। এদিকে এসে গেছে সেই বহু প্রতীক্ষিত বক্সিং নাইট। সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে। সল পৌঁছে যায় নির্ধারিত সীমান্ত এলাকায়, আর অন্যদিকে এমজিএম গ্র্যান্ডে শুরু হতে চলেছে বক্সিং ম্যাচ। ঠিক সেই সময় এমজিএম গ্র্যান্ডের কাছেই সলের সঙ্গে টেরির দেখা হয়। সল ব্রিফকেস হাতে নিয়ে ভল্টের দিকে যাচ্ছিল। ঠিক তখনই টেরির চোখে পড়ে ক্যাসিনোর ভেতরে দাঁড়িয়ে আছে ড্যানি। সঙ্গে সঙ্গে টেরি সিকিউরিটিকে নির্দেশ দেয় ড্যানির উপর কড়া নজর রাখতে। ঠিক তখনই ক্যাসিনোর ভেতরে টেরির চোখ পড়ে তার এক পুরনো পরিচিত মুখ। সে সলকে দেখে জোরে ডেকে ওঠে সল বলে। সল দারুণ অভিনয় করে ওকে পুরোপুরি ইগনোর করে দেয়, কিন্তু টেরির মাথায় সন্দেহ ঢুকে যায়। তবুও সে ডেলিভারি জিনিস চেক করে নেয়, কিন্তু সলকে ভল্ট পর্যন্ত যেতে দেয় না। বরং সে নিজের ম্যানেজারকে বলে এই ব্রিফকেসটা ভেতরে পৌঁছে দিতে। এদিকে ম্যালয় ব্রাদার্স হোটেলের স্টাফ সেজে খাবারের ট্রলির ভেতরে একজন লোককে লুকিয়ে ফেলে। এরপর সেই লোক চুপি চুপি ঢুকে পড়ে একটা বড় বক্সের ভেতরে। আসলে ওরা আগেই এই হোটেলে একটা রুম বুক করে রেখেছিল। এদিকে ড্যানি টেরিকে দেখে তার দিকে এগিয়ে যায়। টেরি ড্যানির পেছনে দুইজন বাউন্সার লাগিয়ে রাখে, আর তারাও ড্যানির পিছু নেয়। এই সময়ই লাইনাস ক্যাসিনোর ভেতরে ঢুকে পড়ে। সে গেমিং কমিশন অফিসার সেজে টেরির সামনে হাজির হয়। লাইনাস এমন একটা গল্প বানায় যাতে মনে হয় টেরির সামনে দাঁড়ানো লোকটা আসলে একজন পুরনো অপরাধী। সে নাম বদলে এখানে কাজ করছে। সে নাকি তাকে কনফ্রন্ট করতে এসছে। লাইনাসকে দেখে টেরি তৎক্ষণাৎ সিকিউরিটি কোড নিজের কোটের পকেটে ঢুকিয়ে নেয়, কিন্তু শেষমেশ টেরি লাইনাসের কথায় রাজি হয়ে যায়। লাইনাস ইশারায় নিজের এক বন্ধুকে সব জানিয়ে দেয়, আর টেরি অন্যদিকে গিয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। এই ফাঁকে মলয় ব্রাদার্স সেই বাক্স নিয়ে নিচে ক্যাসিনোতে পৌঁছে যায়। ড্যানি টেরির সামনে গিয়ে বলে সে শুধু বিদায় জানাতে এসেছে। টেরি তাকে নিয়ে একটু একান্তে কথা বলতে চায়। অন্যদিকে ফ্রাঙ্ক হঠাৎ করে দুঃখী হওয়ার ভান করে একটা বড় ঝামেলা শুরু করে। সে জোরে জোরে বলতে থাকে শুধু কালো হওয়ার কারণেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই ঝগড়ার আড়ালেই ফ্রাঙ্ক আর লাইনাস টেরির লোকজনকে ব্যস্ত রাখে। এই সুযোগে ম্যালয় ব্রাদার্স বাক্সটাকে টেনে নিয়ে আসে ভল্টের দিকে যাওয়ার করিডোর পর্যন্ত। সেখানে পৌঁছে তারা ইচ্ছে করে ভুল পথের নাটক করে, আর দুজনেই জোরে জোরে ঝগড়া করতে শুরু করে। একজন গার্ড এসে তাদের বকাঝকা করে বলে পরের বার যেন এমন ভুল না করে। কন্ট্রোল রুমে বসে সিকিউরিটি টিম সবকিছু ক্যামেরায় দেখছিল। ঠিক তখনই নির্ধারিত সিগন্যাল পেয়ে পরের ধাপে কাজ শুরু হয়। ফ্রাঙ্ক নিজের বন্ধুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর তাকে তার রুমে নিয়ে যেতে শুরু করে, কারণ বক্সিং ম্যাচ এখনই শুরু হতে চলেছে। টেরি নিজে ড্যানিকে বাইরে যেতে বলে, আর সেখান থেকে চলে যায়। এখনই আমরা দেখি লাইনাসের আসল কামাল। সে আসলে টেরির কোটের পকেট থেকে চুপি চুপি সিকিউরিটি কোড চুরি করে নিয়েছিল, আর টেরি টেরও পায়নি। এরপর আমরা দেখি ড্যানিকে নিয়ে যাওয়া হয় একটা আলাদা রুমে। সেখানে কোনো ক্যামেরা নেই। টেরি সেখানে ড্যানিকে মারধর করতে চায়। ঠিক তখনই সেখানে ঢুকে পড়ে একজন লোক, যাকে আগে থেকেই ড্যানি সেখানে ডাকার ব্যবস্থা করেছিল। ওরা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ভল্টের ভেতরে মূল টাকার জায়গায় নকল জিনিস রাখা হয়, কিন্তু আসল ব্রিফকেসটা খুব সাবধানে একটা বাক্সের ঢাকনার ওপর রাখা হয়, কারণ যদি বেরোনোর সময় ব্রিফকেসটা বাক্স থেকে পড়ে যায় তাহলে বেজে উঠবে ভয়ঙ্কর সাইরেন। এদিকে লিভিংস্টোন হোটেল রুম আর সিক্রেট কন্ট্রোল রুম থেকে সবকিছু লাইভ দেখছিল। এই দৃশ্য দেখে সলের অবস্থা খারাপ হতে শুরু করে, কারণ সে জানতো ড্যানির সঙ্গে তার শেষবার দেখা হওয়াটাই এখন বড় বিপদ ডেকে আনবে। ঠিক তখনই একজন লোক বিজ্ঞাপনের অজুহাতে ড্যানিকে ঘর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। টেরি তখন ব্যস্ত বক্সিং ম্যাচ দেখায়, আর ঠিক সেই সময় ড্যানি লুপের দিকে এগোতে থাকে, কিন্তু মনিটরে সিকিউরিটি ড্যানিকে দেখতে পেয়ে যায়। ভাগ্য ভালো যে সল ঠিক তখনই সিকিউরিটির পাশেই ছিল। হঠাৎ করে সল নাটক করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই ঘটনায় সবার নজর মনিটর থেকে সরে যায়। ঠিক সেই সুযোগে লিভিংস্টোন সিসিটিভি ফুটেজ বদলে যায়। একই সঙ্গে লাইনাস লিফটের ওপরে যাওয়ার পথ খুলে দেয়, যেখানে ড্যানি আগে থেকেই অপেক্ষা করছিল। আসলে ড্যানিকে এই পুরো চুরির প্ল্যান থেকে বের করে দেওয়াটাই ছিল তাদের পরিকল্পনার অংশ, কারণ ড্যানি বাইরে থাকলেই লাইনাস নিজের কাজটা নির্ভয়ে করতে পারবে। সিকিউরিটি গার্ডরা সলের জন্য ডক্টর ডাকে, আর অবাক করার মতো ব্যাপার, সে ডক্টর আসলে রাষ্টি নিজেই। রাষ্টি এসে সলকে ট্রিট করার অভিনয় করে এবং তাকে মৃত ঘোষণা করে। এই বিশৃঙ্খলার মধ্যেই ম্যালয় ব্রাদার্স সলের দেহটা নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। একই সময়ে ওই রুমের ভেতরে থেকে ঝগড়া আর মারধরের শব্দ আসছিল, যা বাইরে দাঁড়ানো বাউন্সাররাও শুনছিল। অন্যদিকে ড্যানি লাইনাসের ব্যাগ থেকে সব ইকুইপমেন্ট বের করে নিয়ে নিচে নামার প্রস্তুতি নেয়। রাষ্টি আর ড্যানি লিভিংস্টোনকে রেডি থাকার মেসেজ পাঠায়।
লিভিংস্টন মেসেজ পেয়ে সাথে সাথেই ডিভাইসটা অন করে দেয়, আর ঠিক তখনই পুরো শহর অন্ধকারে ডুবে যায়। এই ব্ল্যাকআউটের সঙ্গে সঙ্গে লিফটের সঙ্গে লাগানো সব সেন্সর আর লেজার লাইট বন্ধ হয়ে যায়। তবে এই অন্ধকার মাত্র কয়েক সেকেন্ডের জন্যই থাকে। এই অল্প সময়ের মধ্যেই ড্যানি আর লাইনাস নিচে নেমে যায়, আর তারা নামতেই আবার বিদ্যুৎ চলে আসে। লাইট আসার সঙ্গে সঙ্গেই বক্সিং এরিনা আর ক্যাসিনোতে হইচই পড়ে যায়। এই বিশৃঙ্খলার সুযোগে টেসকে নিয়ে ড্যানি সেখান থেকে সরে যেতে থাকে। ভল্টের ভেতরে একজন লোক হঠাৎ বাইরে বেরিয়ে আসে। লাইনাস সঙ্গে সঙ্গে তার কলার ধরে, তাকে থামিয়ে দেয়। নিচে নেমে ড্যানি আর লাইনাস লিফটের দরজা খুলে দেখে প্ল্যান অনুযায়ী দুইজন গার্ড সেখানে দাঁড়িয়ে আছে। ড্যানি নিজের হাতে থাকা ডিভাইসটা ব্যবহার করে তার গ্যাসে কয়েক সেকেন্ডের মধ্যেই দুজন গার্ড অজ্ঞান হয়ে যায়। ভল্টের আগে আরও একটা দরজা ছিল। লাইনাস টেরির কাছ থেকে চুরি করা সিকিউরিটি কোড ব্যবহার করে। এই সময় লিভিংস্টনের কাছে ফ্রাঙ্ক এসে দাঁড়ায়। ড্যানি বাইরে থেকে ভল্টের দরজায় নক করে। হঠাৎ দরজা খুলে যাওয়ায় সে পড়ে যেতে যেতে বেঁচে যায়। কোনো মতে দেওয়াল বেয়ে উঠে ভল্টের দরজায় একটা ছোট বোমা লাগায়। ড্যানিও বাইরে থেকে আরেকটা বোমা সেট করে, কিন্তু তখনই সমস্যা। ডানের হাতের ব্যান্ডেজ দরজায় আটকে যায়। ড্যানি জোরে জোরে 20 পর্যন্ত গোনা শুরু করে। সে লাইনাসকে বলে লিকুইড নাইট্রোজেন দিয়ে দরজা উড়িয়ে দিতে, কিন্তু প্রচণ্ড শব্দের কারণে লাইনাসের ইয়ারপিস কাজ করছিল না, কে কিছুই শুনতে পাচ্ছিল না। ড্যানি নিজেই নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ড্যানি রিমোটের বাটন চেপে দেয়, কিন্তু দরজা খোলে না। ভাগ্য ভালো, সে বুঝতে পারে ব্যাটারি লাগানো হয়নি। দ্রুত ব্যাটারি লাগাতেই সিস্টেম আবার কাজ শুরু করে। এই সময় কন্ট্রোল রুমে থাকা লোকজনকে স্ক্রিনে এক কালো পোশাক পরা মানুষ দেখতে পায়। তারা বিশ্বাসই করতে পারছিল না এত ভেতরে কেউ পৌঁছে গেছে। প্রশ্ন ওঠে, ভল্টে এখন কত টাকা আছে? টেকনিক্যাল ম্যানেজার নিশ্চিত করে বলে, ভেতরে প্রায় $160 মিলিয়ন। এর মধ্যে $80 মিলিয়ন ইতিমধ্যেই প্যাক করা হয়েছে, আর $80 মিলিয়ন বোমা সেট করা আছে। বার্তা একদম পরিষ্কার, ওরা টাকা নিয়ে চলে যাবে। যদি কেউ বাধা দেয় তাহলে পুরো টাকা 1 সেকেন্ডে উড়িয়ে দেওয়া হবে। আর যদি সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হয় তাহলে কারোর চাকরি যাবে না, আর এই চুরির কথা কেউ কোনোদিন জানতেও পারবে না। এরপর সে ফোনে কথা বলতে বলতে টিভির দিকে তাকিয়ে সবাইকে বোঝাতে থাকে। যদিও সেই লোকটাকে নিরাপদে হোটেল থেকে বের করে আনা যায়, আর যদি সেই পুরো টাকা সিকিউরিটির হাতে না তুলে দেয় তাহলে তারা হোটেলের একেবারে শেষ পর্যন্ত গিয়ে পুরো টাকা নিয়ে নেবে। এরপর তার লোকজন নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে যাবে। ব্যাংকের দিকে রওনা দিতেই টেরির লোকজন তাদের পিছু নেয়। এদিকে সার্চ টিমও ঘটনাস্থলে পৌঁছে যায়। টেরি রেগে গিয়ে সবাইকে হুমকি দিতে শুরু করে, কিন্তু সমস্যা একটাই, রেফারি নিজের ফোনটা ক্যাসিনোতেই ফেলে এসেছিল, আর হোটেল রুম থেকে বাকি সবাই আগেই সরে পড়েছিল। সাদা ভ্যানটাকে টেরির একাধিক গাড়ি পিছন থেকে তাড়া করছিল। ভ্যানটা ধীরে ধীরে টিম ব্রেসনানের এলাকায় ঢুকে পড়ে। অন্যদিকে টেরি মনিটরে দেখছিল চোরেরা এখনো ভল্টের ভেতরেই আছে। সার্চ টিম প্রস্তুত ছিল। তারা নিজেদের অফিসারদের নাইট ভিশন গুগলস দেয়। এরপর তারা টেরিকে বলে লাইট বন্ধ করতে। লাইট বন্ধ হতেই মনিটরে আর কিছু দেখা যায় না। হঠাৎ করেই গুলি চালার শব্দ হয় আর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। অল্প সময়ের জন্য লাইট আবার চালু করা হয়। এইবার টেরি দেখে একটা মনিটরে স্যাট টিম অজ্ঞান গার্ডদের তুলছে, আর অন্য মনিটরে ভল্টের ভেতরে বিশাল বিস্ফোরণ। স্যাট টিম জানায় ভল্টে ব্লাস্ট হয়েছে এবং পুরো টাকাটাই উড়ে গেছে। টেরি সঙ্গে সঙ্গে ভল্টের দিকে ছুটে যায়। সে ব্যাংক ম্যানেজারকে বলে ওদের যেভাবেই হোক ধরতে হবে। এদিকে এয়ারপোর্টে পৌঁছে পুলিশ চারিদিক ঘিরে ফেলে। রক ব্যান্ডের গাড়ি আটকানো হয়, আর ভ্যানের টায়ারগুলো গুলি দিয়ে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে টেরি যখন ভল্টে পৌঁছায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। সে টেস আর তার টিমকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর প্রশ্ন করে সব টাকা গেল কোথায়। ঠিক তখনই ভল্টের দরজা খুলতেই দেখা যায় ভেতরে ক্যামেরা লাগানো ছিল, আর সেই ভ্যানটাকে দূরে বসে রিমোট কন্ট্রোল দিয়ে রুবেন আর লিভিংস্টন চালাচ্ছিল। তারপর তারা ওই ভ্যানটাকে ধ্বংস করে দেয়। টেরি বুঝতে পারে ভ্যানের ভেতরে টাকা ছিল না, সেখানে ছিল শুধু মেয়েদের ছবি আর কিছু কাগজপত্র। সিসিটিভি ফুটেজ আবার খতিয়ে দেখতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। তারা আসলে টেরির পুরো প্ল্যানটাকেই নকল করেছিল। তার নিজের রেকর্ডিং তার বিরুদ্ধেই ব্যবহার করা হয়। এরপর জানা যায় টিম ম্যানেজার পুলিশে ফোন করেছিল, কিন্তু সেই কল ড্যানিই ধরেছিল, কারণ ড্যানি আগেই তার ফোন হ্যাক করে রেখেছিল। ড্যানি জানতো টেরি কখনো নিজের ফোন সাথে রাখে না। ড্যানি আগে থেকেই সবাইকে অপেক্ষা করছিল। লাইট বন্ধ করা, গুলি চালানো সবটাই ছিল অভিনয়। টাকা নেওয়ার পর ওরাই নিজেরাই ভল্টে বিস্ফোরণ ঘটিয়েছিল। এইভাবে মাত্র অল্প সময়ের মধ্যেই তারা পুরো $160 মিলিয়ন নিয়ে আরামে পালিয়ে যায়। ঘটনার পর সবাই ভেবেছিল টাকা চিরতরে হারিয়ে গেছে, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। টেরি যখন সব বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে।
এখন টিভি চ্যানেল সিসিটিভি ফুটেজ দেখিয়ে টেরিকে প্রশ্ন করে এই টাকার ব্যাপারে আপনি কি বলবেন। টেরির মুখ দেখে বোঝা যায় তার কাছে টাকার চেয়ে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে ড্যানি, সে টেরিকে পাওয়ার জন্য সব কিছু করেছিল, শেষ পর্যন্ত নিজের কথাই বদলে ফেলে। সে ব্ল্যাকমেল করে বলে সে এমন একজনকে চেনে যে এই চুরির ব্যাপারে সব জানে। টেরি ভাবে ড্যানি শুধু ফাঁকা কথা বলছে। সে ড্যানিকে ঘর থেকে বের করে দিতে বলে আর পুলিশে অভিযোগ করার হুমকি দেয়। ঠিক তখনই টেস টেরিকে ছেড়ে ড্যানির পাশে চলে আসে। শেষ পর্যন্ত আইনের চোখে সবাই 6 মাসের জেল খাটে, কিন্তু আইন অনুযায়ী শেষে সবাই নিজের নিজের টাকা পেয়ে যায়। 6 মাস পর আমরা দেখি ড্যানি জেল থেকে বেরোচ্ছে, তার পাশে টেস। দুজনে একসাথে সেখান থেকে চলে যায়। এখন আপনার মনে হতে পারে সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বাকি, আসল টাকা শেষে কার হাতে গেল? যদি আপনার মনে হয় টেরির কাছে, তাহলে আপনি একদম ভুল ভাবছেন। এর উত্তর জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানান। এই মুভিতে ওরা সরাসরি দরজা কাটতে পারেনি, কারণ সেখানে সেন্সার লাগানো ছিল, তাই দরজা ভাঙতে ব্লাস্ট ব্যবহার করা হয়। কিন্তু সাদা ভ্যানের সাইরেন কেন বাজেনি? এই প্রশ্নের উত্তর আপনারা জানা থাকলে কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন।